India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. নমস্কার বন্ধুরা, ওস্তাদের মার শেষ রাতে আপনারা হয়তো এই কথাটির সাথে পূর্ব পরিচিত, কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিশ্বের অন্যতম সেরা কূটনীতিবিদ বলা হয় কেন জানেন? কারণ এস জয়শঙ্কর আজকে জানিয়ে ভাবেন, গোটা বিশ্ব তা কয়েক বছর পর ভাবতে শুরু করেন। লাস্ট 10 ইয়ারের প্রোগ্রেস রিপোর্ট যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বিশ্বের তাবর তাবর কূটনীতিবিদদের ভাবনা থেকে এস জয়শঙ্কর অনেক এগিয়ে থাকেন। সাম্প্রতিককালে বাংলাদেশকে ঘিরে যে বিতর্কিত ঘটনার সৃষ্টি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এস জয়শঙ্কর যেভাবে ভেবে পদক্ষেপ নিচ্ছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস গোটা বিশ্ব সেভাবে ভাবতে পারতো না। আর তাই ওস্তাদের মার যে শেষ রাতে খেতে চলেছে বাংলাদেশ, তা কার্যত নিশ্চিত। সম্প্রতি একটি খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে হই হই কাণ্ড, রই রই ব্যাপার শুরু হয়ে গেছে। আর সবথেকে মজার ব্যাপার হলো, এই বিষয়টাতে ভারত সরকার সরকারিভাবে কোনো বিবৃতি জারি করেনি। অনেকটা কিছুদিন আগে ভারত যখন K4 মিসাইল টেস্ট করেছিল, অর্থাৎ K4 মিসাইল এমন এক ধরনের মিসাইল যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী একটি মিসাইল, যেটা নিয়েও কিন্তু ভারত সরকার আজ পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেয়নি। কারণ এর আগে যখন ভারত এই মিসাইল টেস্ট করেছিল কিছুদিন আগে, তখন চীন সরাসরিভাবে বলেছিল ভারত এইসব মিসাইলের রেঞ্জ যতটা বলে তার থেকেও নাকি এই মিসাইলগুলোর রেঞ্জ অনেকটা বেশি। অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে ভারতবর্ষ দিনের পর দিন ইউএনের যে মিসাইল রেঞ্জের নিয়মাবলী রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করেই যাচ্ছে। আর শুধু উল্লঙ্ঘন করছে এমনটা কিন্তু নয়, সেটাকে ছাপিয়ে কিছু অদ্ভুত করবার চেষ্টা করছে। আর এটাকেই বলে স্ট্রংলি ডিপ্লোমেসি। ভারতের সম্পর্কে যেটি জানা গেছে বা শোনা গেছে সেটি হচ্ছে তারা 35,000 সৈন্য ডিপ্লয় করেছেন আমাদের সীমান্তের কাছাকাছি, এবং প্রায় 70 কিলোমিটার রেঞ্জের আপনার মিসাইল আপনার সংস্থাপন করা হয়েছে। তো ফলে মানে এই যে হাজারি গলির ঘটনা যদি পরিব্যাপ্ত হয়, তাহলে উই মে এন্ড আপ হ্যাভিং আ সার্জিক্যাল স্ট্রাইক। ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইকে যায়, তখন সেটা আবার আরো অনেকগুলো ঘটনার জন্ম দিতে পারে। আপনার পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলার অন্তর্গত হতে যে প্রফেসর শাহিদুজ্জামান তো ইতিমধ্যে একটা প্রস্তাব মেলে ধরেছেন, তাই না? তো ফলে এই টেনশনে আপনার নতুন নতুন মাত্রা যুক্ত হতে পারে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বাংলাদেশ এবং ইসকনকে কেন্দ্র করে ঠিক যে কথাগুলি টিভি কিংবা ক্যামেরার সামনে বলছেন, যেগুলি আন্তর্জাতিক মহলে বলা ভীষণভাবে প্রয়োজন। সম্প্রতি বাংলাদেশ সরকার ইসকন নিয়ে একাধিক প্রেস রিলিজ করেছেন। বাংলাদেশের অনেকেই দাবি তুলেছিলেন বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হোক। এবারে মাত্রাটা ছাড়িয়ে যায় তখন যখন বাংলাদেশ সরকার বাংলাদেশের ইসকনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। অর্থাৎ প্রায় 17টি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এরপরেই কিন্তু ভারত সরকার একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে ভারতের পক্ষ থেকে সরাসরিভাবে ইসকনকে প্রশংসার শংসাপত্র দেওয়া হয়, এবং ইসকনকে প্রশংসার শংসাপত্র দিয়ে বলা হয় ইসকন হলো গ্লোবালি ওয়েল রেকর্ডেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন। অর্থাৎ ইসকনের ইতিহাস যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইসকন সারা বিশ্ব জুড়ে একাধিক সামাজিক কাজকর্মের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। তা কিন্তু ভারত সরকার গোটা বিশ্বের সামনে তুলে ধরছে। ISKCON as a globally well regarded organization with a strong record of social service. আমার দৃঢ় বিশ্বাস এই গ্লোবালি রেকর্ডেড কথাটা বলে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে আমেরিকার মতো প্রভাবশালী দেশেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। কারণ ইসকনের শাখা কিন্তু নিঃসন্দেহে আমেরিকার যুক্তরাষ্ট্রের মতন দেশেও বর্তমান। সম্প্রতি বাংলাদেশ হাইকোর্ট রায় দেয় যে ইসকনকে ব্যান করবার জন্য সরাসরি কোনো রায় তারা দিতে পারবে না, যার সিদ্ধান্ত শুধুমাত্র সরকারকেই নিতে হবে। এর থেকে বোঝা যায় বাংলাদেশ হাইকোর্টও কিন্তু যুগান্তকারী একটি রায় দিয়েছেন। এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসকনকে ব্যান করা এই ইস্যুটা কিন্তু ধীরে ধীরে
অ্যাভয়েড করা শুরু হয়ে যায়। সমস্ত প্রকার ইস্যু গিয়ে চিন্ময় প্রভু দাসকে কেন্দ্র করে ডাইভার্ট হতে শুরু করে। অর্থাৎ ভারতের একটা স্টেটমেন্ট যে বাংলাদেশে যদি ইসকন ব্যান করা হয় তাহলে ভারতের তরফ থেকে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে, কারণ এই বিশ্বের দরবারে ইসকনের অবদান কেউ কখনো কিন্তু অস্বীকার করতে পারে না। আর এরপরেই কিন্তু বাংলাদেশে খেলাটা ঘুরতে শুরু করেছে। আপনারা যদি এই বিদেশ মন্ত্রকের পুরো প্রেস রিলিজটা দেখেন তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হলে ভারত সরকার হাসিনাকে সম্বন্ধিত প্রশ্নের উত্তর না দিয়ে বলেন এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হলো সংখ্যালঘু সমস্যা। অর্থাৎ ভারত সরকার যেভাবে দিনের পর দিন বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে রিয়াকশন দিচ্ছে তাতে কিন্তু আন্তর্জাতিক স্তরে কার্যত বাংলাদেশকে একঘরে বা কোণঠাসা করে দিচ্ছে। শুধু তাই নয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে একাধিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ভারত সরাসরি বলেন আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. আর আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের যে মানবাধিকার কংগ্রেস তারা সরাসরি দাবি করেছিলেন এই চিন্ময় দাস মহাপ্রভুর সঙ্গে যারা আইনজীবী হিসাবে লড়তে চান তাদেরকে এই পৃথিবী থেকে গুম করে দেওয়া হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভারত কিন্তু সরাসরি জানিয়েছে যদি আইনের আওতায় এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশ সরকারকে এনশিওর করতে হবে যে পুরো বিষয়টা যেন ফেয়ার একটা জুডিশিয়াল সিস্টেম যেন তিনি পান, অর্থাৎ আইন যেন আইনের পথে চলে, বাংলাদেশ সরকার যেন আইনি প্রক্রিয়া চলার মাঝে হস্তক্ষেপ না করে। The arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং আইন বিভাগ নিয়ে যখন আন্তর্জাতিক স্তরের একটা প্রভাবশালী দেশ কথা বলে এর থেকে খারাপ দৈন্যদশা হয়তো বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি, কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে অন্তত গত 10 বছরে আজ অবধি টু শব্দ করেনি বিশ্বের কোনো দেশ। আর এদিকে বাংলাদেশ সরকারকে দিনের পর দিন কার্যত বিশ্বের দরবারে উলঙ্গ করে দিচ্ছে আমাদের ভারত সরকার। এতে করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেমন কমছে তার সাথে বাংলাদেশের যা ভাবমূর্তি তা কিন্তু আন্তর্জাতিক স্তরে বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশকে কার্যত পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে তুলনা করা হচ্ছে যেখানে আইন শৃঙ্খলা নেই, সংবিধানের কোনো নিয়ম নীতি নেই, গণতন্ত্র নেই। আর বাংলাদেশের সরকারের মাথায় এমন একজন এই মুহূর্তে বসে আছেন যাকে আন্তর্জাতিক স্তরে টাকার খাতিরে বিভিন্ন দেশ সম্মান করত, কিন্তু এই ধরনের বিবৃতি যখন ভারত সরকার লাগাতারভাবে দিয়ে যাচ্ছে তখন যে তার ফেস ভ্যালু সেটাও কিন্তু ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরে অবক্ষয় হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা না করে উল্টে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পারদ বাড়াচ্ছে বাংলাদেশ সরকার, যার ফলে গতকাল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেট্রাপোল বন্দরে এক বিরাট জনসভা করেন এবং সরাসরি বাংলাদেশকে তিনি কি হুঁশিয়ারি দিয়েছেন তা একবার আপনারা নিজে চোখে দেখে নিন। হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। যে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে, আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা
25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। তো সব মিলিয়ে ইসকনকে নিয়ে পাল্টা লড়াইয়ের পথ কিন্তু বেছে নিল ভারত সরকার। এবার বাংলাদেশ এখন সব থেকে যে বিষয়ে ভাবতে শুরু করেছে তা হলো ভারত সরকার প্রায় 35,000 সেনা বাংলাদেশ সীমান্তে মোতায়েন করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের দিকে তাক করা হয়েছে পিনাকা গাইডেড মিসাইল, যার রেঞ্জ 70 থেকে 75 কিলোমিটার। প্রয়োজনে এই পিনাকা গাইডেড মিসাইল পরমাণু অস্ত্র বহনেও কিন্তু সক্ষম। আর ইতিহাসে প্রথমবার বাংলাদেশ সীমান্তে ভারতের এই বিপুল সেনা মোতায়েন নিঃসন্দেহে উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশের ইউনূস সরকারের। তবে বাংলাদেশের বিশেষজ্ঞরা মুখে তা না মানলেও তাদের কথাবার্তা, তাদের আচরণে সেই আশঙ্কা কিন্তু স্পষ্ট টের পাচ্ছেন তারা। কারণ বাংলাদেশের আভ্যন্তরে ভারতের সেনা মোতায়েন নিয়ে রীতিমতো চর্চা চলছে। সেদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও পাকিস্তান ও মায়ানমারে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশের ওপর সেই আশঙ্কার কথাও কিন্তু তারা বলছেন। ভারতের সম্পর্কে যেটি জানা গেছে বা শোনা গেছে সেটি হচ্ছে তারা 35,000 সৈন্য ডিপ্লয় করেছেন আমাদের সীমান্তের কাছে। প্রায় 70 কিলোমিটার রেঞ্জের আপনার মিসাইল আপনার সংস্থা সার্জিক্যাল স্ট্রাইক। ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইকে যায়, যদিও পরিস্থিতি আরও বেগতিক হলে ভারতের সেনা প্রস্তুত রয়েছে বলেই ইতিমধ্যে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে ভারত সরকার কিন্তু এই সৈন্য মোতায়েন নিয়ে সরকারিভাবে কোনো স্টেটমেন্ট জারি করেনি। আর বাংলাদেশের বিশেষজ্ঞদের এখানেই আশঙ্কা ক্রমশ গাঢ় হচ্ছে এবং অনেকেই মনে করছেন ভারত সরকার যে সৈন্য মোতায়েন করেছেন সেটা অফিসিয়ালিভাবে বলেনি, কারণ আন্তর্জাতিক স্তরে এই পুরো বিষয়টা ভারত নাকি গোপনীয়তা রক্ষা করতে চাইছে। তবে কারণটা কি? অনেকেই ভাবছে সার্জিক্যাল স্ট্রাইক করার পরিকল্পনা করছে ভারত সরকার। আর যদি ভারত সরকার বাংলাদেশের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে দেয় তাহলে বাংলাদেশের নাগরিকদের অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? দ্বিতীয়ত ন্যূনতম সমন্বয় নেই। তৃতীয়ত অ্যাপারেন্টলি মনে হচ্ছে এক একজনের এজেন্ডা এক এক রকম। ফলে যা হবার এরকম পরিস্থিতিতে তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা যাচ্ছে না এবং সবাই ভুলে যাচ্ছেন যে তারা যে অমল ধবল চাকরিগুলো বেছে নিয়েছেন, মাসের শেষে পে চেক পাচ্ছেন, এগুলো কিন্তু জনগণের কষ্টার্জিত করের টাকা। ট্যাক্স পেয়ারদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি সেটা কতটুকু আছে বুকে হাত দিয়ে কয়জন বলতে পারে। এক একজনের অবস্থা এক এক রকম। তিনি দায়িত্ব নেয়ার সময় ঘোষণা দিয়েছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, তো তিনি অ্যাকাউন্টেবল টু দেম, যারা সমন্বয়ক তাদের। এই টক শোটা আমি যখন ফার্স্ট টাইম দেখি এবং তাদের এই কথাবার্তাগুলিকে যখন অ্যানালাইসিস করার চেষ্টা করি তখন আমার মস্তিষ্কে কিন্তু বাংলাদেশের একটা চিত্রপট ভেসে ওঠে। বিশ্বাস করুন, এই মাত্র 35,000 সৈন্য মোতায়েনের বিষয়টা নিয়ে বাংলাদেশ কিন্তু রীতিমতো উত্তাল হয়ে পড়েছে। কিন্তু এর পেছনে কথাটা হলো, যদি বাংলাদেশের জন্য ভারত সরকার অত্যন্ত কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে তাহলে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো এই মুহূর্তে কোনো দেশ কিন্তু এগিয়ে আসবে না। অর্থাৎ এই 35,000 সৈন্যকে মোতায়েন করা এবং বাংলাদেশের দিকে তাক করে পিনাকা গাইডেড মিসাইল সিস্টেম লাগানো, এই খবরটাকে কিন্তু ভারত সরকার অ্যানাউন্স করেনি। কিন্তু এই খবর বাংলাদেশের সেনাবাহিনীর দ্বারাই কিন্তু বাংলাদেশের মিডিয়াতে গিলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত সরকার এতদিন পর্যন্ত চুপচাপ থেকেও কিন্তু তলে তলে যে অনেকটা এগিয়ে গেছে, আর এটাই কিন্তু বাংলাদেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর যদি এমনটা হয় যে বাংলাদেশে ভারত সরকার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দেয় তাহলে বাংলাদেশের নাগরিকরা কিন্তু সর্বপ্রথম তাদের জানমাল নিরাপত্তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায়ী করবেন। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আপনারা নিঃসন্দেহে এই বিষয়ে আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন। কারণ পিনাকা গাইডেড মিসাইল বর্ডারে সেট করা মানে মোহাম্মদ ইউনূসকে ফাটাবাসের মাঝে ফেলে ভয়ঙ্করভাবে চাপ তৈরি করা। এবারে বাংলাদেশের জাস্ট ছোট্ট একটা ভুল পদক্ষেপ, ব্যাস তারপর কি হবে তা কিন্তু আর বিস্তারিতভাবে বলার অপেক্ষা রাখে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।